আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দা সাদিয়া বেনাজির। গোপালগঞ্জ শহরের পৌর পার্ক এলাকায় সমাবেশে অংশ নেয়ার পর ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলা চালিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা। সে সময় সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে আইনশৃঙ্খলা বাহিনী। সহিংসতায় ৩ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। এ সময় সেনাবাহিনীর সহায়তায় গোপালগঞ্জ ছাড়েন এনসিপির নেতারা। পরে পরিস্থিতি স্বাভাবিক করতে কারফিউ জারি করা হয়। গোপালগঞ্জ প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন তৌহিদুর রহমান। গোপালগঞ্জে এনসিপির পথসভা শেষে লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় নিষিদ্ধ ছাত্রলীগ সহ কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগের কর্মী সমর্থকরা। চারদিক থেকে আটকে দেয় এনসিপির নেতাকর্মী ও পুলিশের গাড়ি। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এনসিপির নেতাকর্মীরা আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় ঘটনাস্থল ত্যাগ করেন। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষে জড়ায় নিষিদ্ধ সংগঠনটির কর্মীরা। রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে যোগ দেয় 4 প্লাটুন বিজিবি। পরে বুধবার রাত 8টা থেকে কারফিউ জারি করা হয়। কারফিউতে সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন। হামলার পর এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, সারা দেশে নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখানে অবস্থান নিয়েছে। তারা আমাদের উপর মুহুর্মুহ হামলা করেছে। আমরা সমাবেশে বক্তব্য রেখেছি। বক্তব্য শেষ পর্যায়ে আমরা যখন রওনা দিলাম তখন গ্রাম থেকে সব আওয়ামী লীগের, যুবলীগ এবং সারা বাংলাদেশের যারা আওয়ামী লীগ, যুবলীগ আছে তারা এখানে আশ্রয় নিয়েছে। শেখ হাসিনা এবং তাদের যে কমান্ডো বাহিনী আছে তারা এখানে ডিপ্লয় করেছে। এর আগে বুধবার দুপুর 1:45টার দিকে এনসিপির সমাবেশস্থল ভাঙচুর করে হামলাকারীরা। তারা মঞ্চের চেয়ার ভাঙচুর করেন, ব্যানার ছিঁড়ে ফেলেন। সে সময় আশপাশে থাকা পুলিশ সদস্যরা দ্রুত আদালত চত্বরে ঢুকে পড়েন। এরপরও সেখানেই জুলাই পদযাত্রার পথসভা করেন এনসিপির নেতারা। সবাই বক্তব্য রাখেন আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতারা। গোপালগঞ্জকে যদি উনি ধারণ করতেন তাহলে ভারতে না গিয়ে উনি গোপালগঞ্জেই আসতেন। আপনাদেরকে সাথে নিয়ে আমরা একসাথে দায়-দরদ এবং ইনসাফের বাংলাদেশ গঠন করব। কোন সাহসে মুজিববাদীরা এখনো গোপালগঞ্জে আশ্রিত রয়েছে? কারা আশ্রয় দিয়েছে? দ্রুত সময়ের মধ্যে বিচার যদি না হয় আমরা আবারও আসবো গোপালগঞ্জে। আমরা নিজ হাতে দায়িত্ব নিয়ে গোপালগঞ্জকে মুজিববাদীদের থেকে মুক্ত করব ইনশাআল্লাহ। এর আগে গোপালগঞ্জ সদরে উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িবহরে হামলা ও ভাঙচুর, পুলিশের গাড়িতে আগুন দেয় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। এ ঘটনায় 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তৌহিদুর রহমান, আরটিভি। গোপালগঞ্জে এনসিপি ও আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এ দাবি জানান। বলেন, আওয়ামী লীগের দোসররা মরণ কামড় দিয়ে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির জন্য মাথাচাড়া দিয়ে উঠেছে। তাদেরকে কঠোর হস্তে দমনের বিকল্প কোনো পথ নেই বলেও বিবৃতিতে উল্লেখ করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা সহ দেশে যেন আবারও ফ্যাসিবাদের উত্থান হতে না পারে, সেজন্য দলমত নির্বিশেষে দেশের মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এদিকে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসেছে বিএনপির স্থায়ী কমিটি। বৈঠকে সভাপতিত্ব করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণতন্ত্রের মুখোশ পরে কেউ নতুন করে স্বৈরতন্ত্র করতে চাইলে বিএনপি তা হতে দেবে না বলে সতর্ক করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সংগ্রাম এখনও শেষ হয়নি জানিয়ে তিনি বলেন, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে সত্যিকারের সংসদ গঠনের মাধ্যমেই স্বৈরাচার বিরোধী সংগ্রামের চূড়ান্ত বিজয় আসবে। দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ৭১-এর স্বাধীনতা বিরোধীরা নতুন রূপে নির্বাচন ঠেকানোর চেষ্টা করছে। জাতীয় প্রেস ক্লাবে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আমি শুরুতেই বলেছি 16 এডিট করা হয়েছে। গণতন্ত্রে যে উত্তরণ, সেই উত্তরণের একটি মাত্র প্রক্রিয়া আছে। সেই প্রক্রিয়াটি কি? সেই প্রক্রিয়ার নাম হচ্ছে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। গণতন্ত্রের মুখোশ পরে
কেউ যদি এদেশে স্বৈরতন্ত্র করতে চায় সেটা বিএনপি করতে। ঐক্যের জন্য অশালীন বক্তব্য, চরিত্র হনন ও ব্যক্তিগত আক্রমণ থেকে সবাইকে সরে আসতে হবে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে রাজধানীর একটি 5 তারকা হোটেলে নতুন একটি গণমাধ্যমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের নিয়ে এটি উদ্বোধন করেন জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতরা। বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য মেজর হাফেজ উদ্দিন আহমেদ বলেন, জুলাইয়ের পর দেশে কেউ আওয়ামী মার্কার রাজনীতি করতে পারবে না। অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ, জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের সহ আরও অনেকে বক্তৃতা করেন। যে অক্ষ ছিল সেই অক্ষটা যাতে আমরা হারিয়ে না ফেলি। আজ থেকে কয়েক বছর আগে এই দেশে আর হাসিনার জন্ম হবে না, এই দেশে স্বৈরাচার কখনোই আর আওয়ামী মার্কা স্বৈরাচার এই দেশে আর রাষ্ট্র ক্ষমতায় কখনোই আসতে পারবে না। যদি রাজনৈতিক দলসমূহ ভুল পথে যায়, আধিপত্যবাদের দোসর হয়, কিংবা আবার শেখ হাসিনার মতো হয়ে জনগণের উপরে অত্যাচারের স্টিম রোলার চালাতে চায়, তাহলে এই দেশের জনগণ অতি দ্রুত তাদেরকে প্রতিরোধ করবে। এটি বোঝার মতো বুদ্ধি রাজনৈতিক দলসমূহের আছে। এবং ভিন্ন মত পোষণ করে যদি আমরা একে অপরের প্রতি সম্মান জানাতে পারি, সহাবস্থানের রাজনীতি করতে পারি, তাহলে আমাদের ওই জায়গাগুলোতে ঐক্য রাখতে অসুবিধা হবে না। চরিত্র হনন, ব্যক্তিগত আক্রমণ এগুলোর থেকে সরে গিয়ে আমরা যদি আমাদের প্রত্যেকটি দলের যার যার নীতি আদর্শ আছে তার প্রতি আমরা সেই জায়গাগুলো প্রমোট করি। গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে ঢাকা সহ সারা দেশে ব্লকেট কর্মসূচি পালন করেছে দলটির সমর্থকরা। বুধবার বিকেলে গোপালগঞ্জ শহরে এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়ি বহরে হামলা চালালে এই কর্মসূচির ডাক দেয় এনসিপির নেতারা। তবে জনদুর্ভোগ কমাতে সড়কের পাশে অবস্থান করতে নির্দেশ দেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র সহ বিস্তারিত জানাচ্ছেন আলওয়ান খান। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে সারা দেশে ব্লকেট কর্মসূচির ডাক দেয় এনসিপি ও সমমনা দলগুলো। বুধবার বিকেলে রাজধানী শাহবাগ সহ সারা দেশে কর্মসূচিতে অংশ নেয় দলটির নেতাকর্মীরা। রাজধানীর শাহবাগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা হামলার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে সারা দেশে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন। সারা বাংলাদেশের যে আওয়ামী সন্ত্রাসীরা গোপালগঞ্জে ঘাঁটি গেড়েছে তাদেরকে যদি গ্রেপ্তার করা না হয়, তাদের উপর যদি অভিযান পরিচালনা করা না হয়, সেখানে যদি আমরা গাফেলতি দেখতে পাই, সেখানে যদি ঢিলেতেতলামি দেখতে পাই, তাহলে আমরা আগামীকাল কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করব। এদিকে সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে এনসিপির কার্যালয়ের সামনে মশাল মিছিল করে সংগঠনটির নেতাকর্মীরা। অন্যদিকে হামলার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করা হয়। বুধবার রাতে খুলনা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিক্ষোভ কর্মসূচি পালন করবে। তাছাড়া মানিকগঞ্জে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। ফলে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সিলেটে প্রায় 1 ঘন্টা ব্লকেট কর্মসূচি পালন করেছে ছাত্র জনতা। সিলেট মহানগরের চৌহাট্টা, কেন্দ্রীয় শহীদ মিনার ও চুন্ডিপুর এলাকায় ছাত্র, যুবক ও সাধারণ মানুষ জড়ো হয়ে এই কর্মসূচিতে অংশ নেয়। ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়া নোয়াখালী, কুমিল্লা, শেরপুর, বগুড়া, নারায়ণগঞ্জ, নরসিংদী, মাদারীপুর, সাতক্ষীরা, চাঁদপুর, শরীয়তপুর সহ দেশের বিভিন্ন জেলায় সড়ক অবরোধ করে ব্লকেট কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। আলওয়ান খান, RTV, ঢাকা। গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ সমাবেশে সংগঠনটির নেতাকর্মী, গণমাধ্যম কর্মী ও পুলিশ সদস্যদের উপর হামলার নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তী সরকার। এক বিবৃতিতে বলা হয়, নিষিদ্ধ ছাত্রলীগ এবং আওয়ামী লীগের এমন অপরাধ শাস্তিযোগ্য। কোনো অবস্থাতেই দোষীদের ছাড় দেওয়া হবে না। বিপ্লবী আন্দোলনের 1 বছর পূর্তি উপলক্ষে তরুণ নাগরিকদের শান্তিপূর্ণ সমাবেশে বাধা দেয়া মৌলিক অধিকারের লজ্জাজনক লঙ্ঘন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। সেনাবাহিনী ও পুলিশের তাৎক্ষণিক হস্তক্ষেপের প্রশংসা করা হয় বিবৃতিতে।
আবু সাইদ হত্যার গ্রহণযোগ্য বিচার করার কথা জানিয়েছেন আইন উপদেষ্টা। শহীদ আবু সাইদের শাহাদাত বার্ষিকী ও জুলাই শহীদ দিবস উপলক্ষে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি কথা বলেন। রংপুর থেকে মিজানুর রহমান মিজানের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। রংপুরের পীরগঞ্জের বাবনপুর গ্রামের শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হয় জুলাই শহীদ দিবসের কর্মসূচি। পরে আবু সাইদ শহীদ হওয়ার স্থানকে শহীদ আবু সাইদ চত্বর ঘোষণার সঙ্গে তার স্মৃতির উদ্দেশ্যে স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজেরও উদ্বোধন করা হয়। এছাড়া রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আবু সাইদের প্রথম শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভায় বক্তব্য রাখেন আইন উপদেষ্টা। এ সময় তিনি বলেন, আবু সাইদ হত্যাকাণ্ডের বিচার কাজ পূর্ণ গতিতে এগিয়ে চলছে। সারা পৃথিবীর কাছে গ্রহণযোগ্য বিচার করার কথাও জানান আইন উপদেষ্টা। বিচার কাজ আপনাদেরকে আমি নিশ্চিত করছি পূর্ণ গতিতে এগিয়ে চলেছে, এখানে কারো কোনো রকম গাফলতি নাই। সুষ্ঠুভাবে সারা পৃথিবীর কাছে গ্রহণযোগ্যভাবে বিচার করতে চাই। এদিকে আবু সাইদ সহ অন্যরা সেদিন ভয়কে জয় করেছিল বলেই এই আন্দোলনে ভিন্নতা রয়েছে বলে মন্তব্য করেন বন ও পরিবেশ উপদেষ্টা। এর আগেও কিন্তু স্বৈরাচার বিরোধী সরকার বিরোধী আন্দোলন হয়েছে। এই আন্দোলনের ভিন্ন মাত্রাটা কি ছিল? ভিন্ন মাত্রাটা ছিল যে এইখানে যারা আন্দোলন করেছে তারা সকল ভয়ের ঊর্ধ্বে উঠে আন্দোলনটা করেছে। শহীদ আবু সাইদের বাবা মকবুল হোসেনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা, মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান সহ অন্যরা উপস্থিত ছিলেন। পরে শহীদ পরিবারের মাঝে ক্রেস্ট দেয়া হয়। নাদিরা সুলতানা, RTV। যথাযোগ্য মর্যাদায় সারা দেশে পালিত হলো জুলাই শহীদ দিবস। দোয়া, আলোচনা ও গ্রাফিতির মাধ্যমে শহীদদের স্মরণ করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। দোয়া, আলোচনা সভা ও চিত্রাঙ্কনের মধ্য দিয়ে দিনাজপুরের নবাবগঞ্জ, কুষ্টিয়া এবং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পালিত হয়েছে জুলাই শহীদ দিবস। বরিশালের সরকারি ব্রজমোহন কলেজেও আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়। আমরা শাহাদাত এর আকাঙ্ক্ষা নিয়ে আমরা মাঠে নেমেছি, আমাদের বিজয় আমরা ছিনিয়ে আনবই। জুলাই গণহত্যার বিচারের দাবিতে জুলাই দ্রোহ করেছে ছাত্র শিবির কিশোরগঞ্জ জেলা শাখা। এদিকে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভা হয়েছে। জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ প্রণয়ন সহ 5 দফা দাবিতে বাংলাদেশ বিপ্লবী ছাত্র সংসদের নেতাকর্মীরা লক্ষ্মীপুরে মানববন্ধন করে। লক্ষ্মীপুরে মাটিতে ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় জুলাই আন্দোলনের ভিডিও প্রদর্শন, র্যালি, আলোচনা ও শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করা হয়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে জুলাই আগস্টে জামালপুরের সর্বকনিষ্ঠ শহীদ সাফওয়ানের কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আমাদের বাক স্বাধীনতা ফিরে পাওয়ার জন্য যেন আমাদেরকে আর জীবন দিতে না হয়। নেত্রকোনায় ছাত্র জনতার জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। লামিয়া তানজিন মাহমুদ, RTV। জুলাই শহীদদের স্বপ্ন, বৈষম্যহীন, দুর্নীতি ও স্বৈরাচার মুক্ত দেশ করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। জুলাই শহীদ দিবস উপলক্ষে দেয়া বাণীতে তিনি এ আহ্বান জানান। গণ অভ্যুত্থানে স্বৈরাচারের শৃঙ্খল থেকে জাতিকে মুক্ত করার আন্দোলনে আত্মোৎসর্গকারীদের স্মরণে প্রথমবারের মতো পালিত হচ্ছে জুলাই শহীদ দিবস। জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, জুলাই শহীদরা স্বপ্ন দেখিয়েছিলেন একটি বৈষম্যহীন, দুর্নীতি ও স্বৈরাচার মুক্ত নতুন রাষ্ট্র ব্যবস্থার। তাদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া এই সুযোগকে কাজে লাগাতে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। আশুলিয়ায় হত্যার পর 6 লাশ পোড়ানো মামলায় সাবেক MP সাইফুল সহ পলাতক 8 আসামিকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ডিসেম্বরের মধ্যেই জুলাই আগস্টে হত্যাযজ্ঞের মাস্টারমাইন্ডের বিচার শেষ করার আশা জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। আরও জানাচ্ছেন GM মাহমুদ। ব্যাপক মাত্রায় দমন নিপীড়নের জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলার বিচার দৃশ্যমান হয়েছে। এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে দুটির কার্যক্রম। শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মামলায় 4 আগস্ট আর সাবেক DMP কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনের বিরুদ্ধে মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হবে 11 আগস্ট। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা ও আশুলিয়ায় হত্যার পর 6 লাশ পোড়ানো মামলার বিচার শুরু হচ্ছে আগামী মাসে। যাত্রাবাড়ি, রামপুরা ও উত্তরার মামলার তদন্তও চলছে জোরে সোরে।
বুধবার বিচারের অগ্রগতি বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেন, চলতি বছরেই শেষ হবে জুলাই গণহত্যার মাস্টারমাইন্ডের বিচার। যে গতিতে বিচারটা এগুচ্ছে, ইনশাল্লাহ আগামী ডিসেম্বরের মধ্যে বেশ কয়েকটি মামলার বিচার কার্য সমাপ্ত হবে এবং এর মাধ্যমে হয়তোবা প্রধান যারা পারপিট্রেটর ছিলেন তাদের বিচার কার্য হয়তো সমাপ্ত করা সম্ভব হবে। এদিন আশুলিয়ায় হত্যার পর 6 লাশ পোড়ানো মামলায় গ্রেপ্তার 8 জনকে ট্রাইব্যুনালে আনা হয়। শুনানি শেষে সাভারের সাবেক এমপি সাইফুল ইসলাম সহ পলাতক 8 আসামিকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেয় আদালত। পত্রিকার বিজ্ঞপ্তির মাধ্যমে তাদেরকে জানিয়ে দেওয়া হবে যে আগামী 28শে জুলাইয়ের মধ্যে যেন তারা আদালতে উপস্থিত হন। 28শে জুলাই তারিখে যদি তারা আদালতে উপস্থিত হতে ব্যর্থ হন, সেদিন থেকে তাদের অনুপস্থিতিতে বিচার কার্য পরিচালিত হবে। এদিকে সকালে যাত্রাবাড়িতে সাংবাদিক মেহেদি সহ 2টি হত্যা মামলায় সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম মনুকে গ্রেপ্তার দেখানো হয়। এছাড়া রাজমিস্ত্রি রাসেল সহ অন্য 2 হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমের 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। জিএম মাহমুদ, RTV, ঢাকা। সোহাগ হত্যায় রাজনৈতিক সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। জানান, এই ঘটনায় পাথর নিক্ষেপকারী রিজওয়ান উদ্দিন অভিকে পটুয়াখালী থেকে গ্রেপ্তার করা হয়েছে। এমন ঘটনা যাতে না ঘটে তার জন্য আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান পুলিশ কমিশনার। দীপ্ত চন্দ্রপালের রিপোর্টে দেখুন বিস্তারিত। গত 9 জুলাই মিটফোর্ড হাসপাতালের 3 নম্বর ফটকের সামনে সোহাগকে প্রকাশ্যে পাথর দিয়ে শরীর ও মাথা থেতলে হত্যা করে দুর্বৃত্তরা। পরে এই ঘটনায় তার বোন বাদী হয়ে 10 জুলাই 19 জনকে আসামি করে মামলা করেন। মামলার পর তদন্তে নামে আইনশৃঙ্খলা বাহিনী একে একে 9 জন আসামিকে গ্রেপ্তার করে। 15 জুলাই তাকে পটুয়াখালী জেলা হতে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তার নাম মোহাম্মদ রিজওয়ান উদ্দিন অভি। এই ঘটনায় পাথর নিক্ষেপকারী 2 জন সহ মোট 9 জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী জানান, সোহাগ হত্যায় কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই, ব্যবসায়িক দ্বন্দ্বেই ঘটেছে এই হত্যাকাণ্ড। যে কোনো নাগরিক এই দেশের তিনি যে কোনো রাজনৈতিক দলের সদস্য, কর্মী, নেতা হতেই পারেন, সেটা ভিন্ন প্রসঙ্গ। সেটার সাথে এই ঘটনার তো কোনো সংশ্লিষ্টতা নেই। এরা আগে থেকেই পূর্ব পরিচিত, উভয় পক্ষই কিন্তু একে অপরকে চিনে, একে অপরকে জানে এবং এলাকারই তারা ওই ব্যবসায়িক দ্বন্দ্ব এবং কোন্দল থেকেই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। নারকীয় ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে বলেও জানান ডিএমপি কমিশনার। এই নারকীয় হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলকেই আমরা আইনের আওতায় নিয়ে আসব। দীপ্ত চন্দ্রপাল, RTV, ঢাকা। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।